Okay. Assalamu alaikum to everyone. Good evening. I hope all of you are quite well by the grace of the Almighty, and I am also well. Now I am going to start the class, so everyone be attentive and enjoy the class. আজকের ক্লাসের শুরুতে আমি আপনাদের ইংরেজি ল্যাঙ্গুয়েজটা ইংলিশ ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সবথেকে ইম্পর্ট্যান্ট যে বিষয়টা সেটা হচ্ছে কনজুগেশন অফ ভার্ব। বলা হচ্ছে ভার্ব ইজ কল্ড দ্য হার্টবিট অফ এ সেন্টেন্স অ্যান্ড টেন্স ইজ কল্ড দ্য মাদার অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ। তো মা এবং হার্টবিট এই দুইটা বিষয়কে আমাদেরকে খুব সুন্দর করে শিখতে হবে। তো এই কনজুগেশন অফ ভার্ব, যেটা ভার্ব ফর্ম বলি যেগুলাকে, আমরা শুরু থেকে গত দুইটা ক্লাসে আমরা দেখেছি ভয়েস চেঞ্জ। আর এই ভয়েস চেঞ্জ করতে গেলেই আমরা দেখেছিলাম ভার্ব কিভাবে কাজে লাগে, কারণ প্রত্যেকটা প্যাসিভ মুডে কিন্তু বেশিরভাগ জায়গায় আমরা ভি3 ব্যবহার করেছিলাম। তো এই ভি3টা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। কি বলা হচ্ছে? পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন এখানে আমি একটা ভার্ব নিয়েছি গো। গো মানে হচ্ছে যাওয়া, সবাই দেখতে পারছেন। গো শব্দের অর্থ হচ্ছে যাওয়া বা যাই। আমি যাই, আই গো। যখন বলবো পাস্ট ইনডেফিনিটের একটা বাক্য, আমি গিয়েছিলাম, তখন কি হবে? আই ওয়েন্ট, আই ওয়েন্ট। আর যখন বলবো আমি গিয়েছি, আমি খেয়েছি, আমি করেছি, আমি দেখেছি, আমি পড়েছি, আমি লিখেছি, তখন কিন্তু গো ভার্বের ভি3 ব্যবহার করতে হবে। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান। আমরা এই কনজুগেশন অফ ভার্ব এইটা না মুখস্থ করে বা এগুলো না পড়ে আমরা অন্য কোথাও কিন্তু যেতে পারবো না। তো সর্বপ্রথম আমাদের এই বিষয়গুলো অবশ্যই অবশ্যই সুন্দর করে মুখস্থ করতে হবে। গো, ওয়েন্ট, গন, ডু, ডিড, ডান, ইট, এট, ইটেন। এখানে এই ভার্বগুলোকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে স্ট্রং ভার্ব, আরেকটি হচ্ছে উইক ভার্ব। তো এই ভার্বগুলো, এই পিডিএফটা আমি আজকে দিব। আপনারা সবাই যারা শেষের দিকে এসে জয়েন করেছেন, এটা অবশ্যই পড়বেন, খুব গুরুত্ব দিয়ে পড়বেন। যেমন টেক মানে হচ্ছে নেওয়া, টেক শব্দের অর্থ হচ্ছে নেওয়া। টুক মানে কি হবে? নিয়েছিল বাট নিয়েছিলাম, টুক, টেক টুক। আর এটা হবে টেক ভার্বের ভিতরই হচ্ছে টেকেন, টেক টুক টেকেন। আমি একটি কলম নিয়েছি, আই হ্যাভ টেকেন এ পেন। আমি একটা চিঠি লিখেছি। এখন রাইট শব্দের অর্থ হচ্ছে লেখা, আমরা এইটা জানি। কিন্তু এই রিটেন মানে হচ্ছে লেখা হইয়াছে। এই ভি3 যেটা পাস্ট পার্টিসিপল, এইটার অর্থটা কিন্তু দ্যাট হ্যাজ বিন ডান, যেটা করা হয়ে গেছে। যেমন ইটেন, ইট মানে খাই বা খাওয়া, এট মানে খেয়েছিল, আর ইটেন মানে হচ্ছে খেয়েছে বা খাইয়াছি। আমি ভাত খেয়েছি, আই হ্যাভ ইটেন রাইস। আমি স্কুলে গিয়েছি, আই হ্যাভ গন টু স্কুল। তো ভয়েস চেঞ্জ করতে গেলে যেমন ভি3 প্রয়োজন, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, যে কোনো পারফেক্ট টেন্স করতে গেলেই আমাদের এই ভার্বের ভি3 প্রয়োজন, প্রত্যেকটা প্রয়োজন। ভি1, ভি2, ভি3। আপনি একটা বাক্য বলেন, পৃথিবীতে এমন কোনো বাক্য নাই যে বাক্যের ভিতরে ভার্ব খুঁজে পাওয়া যাবে না। তো অবশ্যই ইংরেজি শিখতে গেলে আমাদের, আমি একটা এক্সাম্পল দিয়ে থাকি, সেটা হচ্ছে আপনি তরকারি রান্না করতে চাচ্ছেন। তো আপনি কি তরকারি রান্না করবেন, সেই যে উপাদানগুলো কিন্তু আপনাকে আগে সংগ্রহ করে নিয়ে তারপর আপনাকে রান্নার জন্য প্রস্তুতি নিয়ে বসতে হবে। তো ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে আগে আপনাকে সাবজেক্ট চিনতে হবে। আই, উই, হি, শি, দে, ইট, এগুলো যখন আপনি শিখবেন, এরপর ভার্ব চিনতে হবে, অবজেক্ট চিনতে হবে। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। আমি যদি একটা বাক্য লিখি, আই ইট রাইস, এখানে কয়টা জিনিস রয়েছে? আই হচ্ছে সাবজেক্ট, ইট মানে হচ্ছে খাওয়া, এটা হচ্ছে ভার্ব, আর রাইস হচ্ছে অবজেক্ট। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। কি বলা হচ্ছে? সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। একটা বিষয় মনে রাখবেন, সেন্টেন্স কম্পোনেন্ট। একটা তরকারি রান্না করতে গেলে যেমন তার কম্পোনেন্ট বা ইনগ্রিডিয়েন্টস, উপাদান প্রয়োজন, একটা বাক্য তৈরি করতে গেলেও কিন্তু তার উপাদান প্রয়োজন। তো এই উপাদানগুলোর ভিতরে মেইন উপাদান হচ্ছে ভার্ব। একটা দেখেন, এখানে ভার্ব নিলাম গিভ। গিভ মানে হচ্ছে দেওয়া। আই গিভ হিম এ পেন, আই গেভ হিম এ পেন। আর আমি তাকে একটা কলম দিয়েছি, আই হ্যাভ গিভেন হিম আ পেন, আই হ্যাভ গিভেন হিম আ পেন। এখানে প্রত্যেকটা, যেমন ক্যাশ, কট, কট, প্রত্যেকটা ভার্ব ফর্ম ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে এমনভাবে শীটটা সাজিয়েছি যেগুলো আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে প্রয়োজন হয়, সেই ভার্ব ফর্মগুলো কিন্তু এখানে দিয়েছি। দেখেন, এর প্রত্যেকটা যেহেতু ইম্পর্ট্যান্ট, খুব সুন্দর করে আপনারা পড়বেন। ব্রিং, ব্রট, ব্রট। আর বাই থাকলে কি হবে? বাই, বট, বট।
এইভাবে আমরা প্রত্যেকটা ভার্ব ফর্ম কিন্তু এখান থেকে মুখস্থ করব, কারণ এই ভার্ব ফর্ম মুখস্থ না করে আপনি এই ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেখার যে জার্নি, এই জার্নিটা আপনি অতিক্রম করতে পারবেন না। তো প্রথম কথা এবং শেষ কথা, আমাদেরকে প্রচুর পরিমাণে এই ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। যারা এটা করতে পারবো তারা অতি সহজে এই ভাষাটা শিখতে পারবো। অ্যাম আই রাইট? আমার সঙ্গে কি সবাই একমত হতে পারবেন? আমি যেটা বলছি সবাই শুনতে পারছেন প্লিজ? আচ্ছা, তো এই কথাগুলো আমি আগেও একটা ক্লাসে বলেছিলাম, এই ভার্ব ফর্মটা শিখতে হবে। আচ্ছা, এই পিডিএফটা আমি দিয়ে দিব। এরপর আজকে যে বিষয়টা আমি দেখাবো, গত একটা ক্লাসে আমি দেখিয়েছিলাম ভয়েস চেঞ্জ, তাই না? এর আগে আমি দেখিয়েছিলাম যে কিভাবে বাক্য তৈরি করতে হয়, সেন্টেন্স কম্পোনেন্ট বা ইনগ্রিডিয়েন্টস যেটাকে বলা হয়, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বসিয়ে বসিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। তো দেখেন আমরা কতটা শিখলাম, আমাদের উন্নতি কতটা হলো, আমরা নিজেরা কিন্তু তার একটা পরীক্ষা দিতে পারবো। পরীক্ষাটা কিভাবে দিব? আমরা এখানে এই বাংলা সেন্টেন্সগুলার ইংলিশ ট্রান্সলেট করে দেখব। আমরা যদি পারি তাহলে মনে মনে ভাবতে হবে যে না, আমার পড়ে উন্নতি হচ্ছে। আর যদি আমরা না পারি তাহলে আমাদেরকে আরও ট্রাই করতে হবে। যেমন এখানে সহজ একটা প্যাসেজ দিয়েছি, বাংলা প্যাসেজ। দেখেন কেউ একজন হয়তো একটু পড়বেন, আমি আনমিউট করব, তার আগে আমি বাংলাগুলো একটু পড়ে দেই। আমার নাম রাজু, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। এই যে বাক্যগুলো আমি বললাম, এই বাক্যগুলো এখন ইংলিশে ট্রান্সলেট করব। অনেকেই রেইজ হ্যান্ড প্রেস করছেন, আমি এখন আমাদের আপনাদেরকে ডেকে নিব। তবে আমি এখানে ইংলিশের বাংলার সঙ্গে ইংলিশটা একটু দেখিয়ে দেই, আপনারা কিন্তু এখন এটা বলতে পারবেন। দেখেন, আমার নাম রাজু, এটা আমরা সবাই জানি। মাই নেম ইজ রাজু। কি হবে? মাই নেম ইজ রাজু, আমার নাম রাজু। আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আমি প্রতিদিন সকালে উঠি এবং স্কুলে যাই। আই ওয়েক আপ এভরি মর্নিং অ্যান্ড গো টু স্কুল। দেখেন, এবং কথাটা কিন্তু বাংলা বাক্যে নাই, এখানে কিন্তু আপনাকে দিতে হবে। আই ওয়েক আপ এভরি মর্নিং অ্যান্ড গো টু স্কুল। আমি প্রতিদিন সকালে উঠি এবং স্কুলে যাই। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। অ্যাট স্কুল আই লার্ন মেনি থিংস। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। তাহলে এই বাক্যটা কিন্তু প্যাসিভ মুডে হচ্ছে, কেননা এখানে কোনো সাবজেক্ট বা কর্তা নেই। এখানে কি নাই? এখানে কিন্তু কোনো সাবজেক্ট বা কর্তা নেই। পড়াশোনার মান ভালো রাখতে আমাদের অনেক নিয়ম মেনে চলতে হয় বা মেনে চলা হয়। মেনি রুলস আর ফলোড। আমি ভয়েস চেঞ্জের ভিতরে এগুলো দেখিয়েছিলাম যে সাবজেক্ট বা কর্তা যেখানে না থাকে, সেখানে অবজেক্ট বা কর্মকে সাবজেক্ট বানিয়ে টেন্স অনুসারে বি ভার্ব দিয়ে মূল ভার্বের ভি3 দিয়ে বাক্যটা কমপ্লিট করতে হয়। কি বলছে? আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। মেনি রুলস, সরি, আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস। তারপর কি বলছে? আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। মেনি রুলস আর ফলোড টু মেনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই। ইন ফিউচার, ভবিষ্যতে, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর। দেখেন, বাংলার সঙ্গে আমি ইংরেজি পড়ে দিলাম। এখন আমি ইংলিশটা দেখাবো না, আপনারা বাংলা দেখে দেখে ইংলিশ করবেন। তো যারা রেইজ হ্যান্ড প্রেস করেছেন, প্রথম থেকে আমি একটু সিরিয়াল অনুসারে ডেকে নিব। যারা পড়তে চান একটু বলবেন প্লিজ। আমি আনমিউট করছি, সবাই কথা বলবো না, তাহলে ক্লাসটা খুব নয়েজি হয়ে যাবে। একজন একজন করে আমরা কথা বলবো, একজন পড়বে, আপনারা সবাই শুনবেন। প্রথমে আব্দুল মজিদ ভাইয়া, আপনি একটু আনমিউট করেন তো, সাউন্ডটা ক্লিয়ার হতে হবে, তাহলে অন্যরা আমরা সবাই শুনতে পারবো। ক্যান ইউ হেয়ার মি? ওকে। হ্যাঁ, হ্যাঁ আপনি, হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আপনি এই বাক্যগুলো একটু পড়ুন প্লিজ। আমার নাম রাজু, এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? আমার নাম রাজু। দেখেন, এই প্যাসেজ অ্যানালাইসিস করে করে আমাদেরকে ইংরেজি শিখতে হবে। বলেন এটা কি হবে? মাই নেম ইজ, আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। আমি কিন্তু এটা একবার দেখিয়ে দিয়েছি, বলেন তো কি বলেছিলাম? আমি প্রতিদিন সকালে উঠে স্কুলে যাই। হ্যাঁ হ্যাঁ, আবার বলুন। না, এটাকে আমি এটা বলেছিলাম, এই বাক্যটা আমি বলেছিলাম আই ওয়েক আপ এভরি মর্নিং। আমি প্রতিদিন সকালে উঠি অ্যান্ড গো টু স্কুল, এবং স্কুলে যাই। বিষয়টা এখানে একটু পার্ট করে ভেঙে ভেঙে বলতে হবে। আমি প্রতিদিন সকালে উঠি এবং স্কুলে যাই। স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি।
কি বলতে হবে? স্কুলে গিয়ে আমি অনেক কিছু শিখি। তাহলে এটা কি হবে বলেন তো? কি পড়েছিলাম? Going to school, হুম I learn many things. হুম, থ্যাংক ইউ। পরের বাক্যটা পড়েন। আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। Our teachers uh, আওয়ার are টিচার্স আর, are আর না, এখানে বলতে হবে আওয়ার টিচার্স অলওয়েজ হেল্প আস, অথবা আওয়ার টিচার্স হেল্প আস অলওয়েজ, অথবা অলওয়েজ আওয়ার টিচার্স হেল্প আস। অ্যাডভার্বটা আপনি যে কোনো জায়গায় দিতে পারছেন। তো এখানে বলছে যে আমাদের শিক্ষকরা সবসময় আমাদের সাহায্য করেন। এরপর কি রয়েছে? আমাদের পড়াশোনার মান ভালো রাখতে অনেক নিয়ম মেনে চলা হয়। তাহলে হ্যাঁ, অনেক নিয়ম মেনে চলা হয়, এটা প্রথমে বলতে হবে। অনেক নিয়ম মেনে চলা হয়, কি হবে? মেনি রুলস আর, are followers. হ্যাঁ, Followed. ফলোড। ফলো, এই যে দেখেন, ফলো মানে অনুসরণ করা, এর ভি থ্রি কি হবে? আমি প্রথমে ক্লাসের শুরুতেই কিন্তু এই বিষয়টা আপনাদের আজকে পড়িয়ে এসেছি, যে এই কনজুগেশন অফ ভার্ব, ভার্ব ফর্ম যেটাকে বলা হচ্ছে, এগুলো আপনারা বেশি বেশি করে মুখস্থ করবেন। ফলো মানে অনুসরণ করা, ফলোড, ফলোড, রাইট, রোট, রিটেন। কখনো কখনো একই রকম থাকে, যেমন কাট, কাট মানে কেটে ফেলা, কাট, 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 এইটার তিনটা ফর্মই কিন্তু একই। আবার কখনো দেখা যায় মূল ভার্বের সঙ্গে ইডি যুক্ত করে, আবার মূল ভার্বের সঙ্গে ইডি যুক্ত করে ভি টু এবং ভি থ্রি করা হয়। আবার কখনো কখনো দেখা যায় তিনটা ফর্মই ভিন্ন থাকে, যেমন রাইট মানে লেখা, রাইট, রোট, রিটেন, রাইট, রোট, রিটেন। তো এটা হবে হচ্ছে ফলো মানে অনুসরণ করা, ফলোড। মেনি রুলস আর ফলোড টু মেনটেইন আওয়ার, টু মেনটেইন দ্য কোয়ালিটি অফ আওয়ার স্টাডিজ। ভবিষ্যতে আমি একজন ডাক্তার হতে চাই, কি হবে বলেন? ভবিষ্যতে আমি একজন, In in future, I would like to uh, হতে চাই I would like to be a doctor. অথবা বলা যায় ইন ফিউচার আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আমি একজন ডাক্তার হতে চাই। কখন? ভবিষ্যতে। দেখেন এখানে আমি আরো অনেক, এবং এগুলার কিন্তু অ্যানালাইসিস করে এক্সপ্লেনেশন করে বুঝিয়ে দেওয়া হয়েছে যে কোন সেন্টেন্সটা কিভাবে হয়েছে, একটা টেন্স অনুসারে, একটা প্যাসিভ ভয়েসে, একটা মডাল ভার্বে হয়েছে। দেখেন, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর, আই ওয়ান্ট টু বিকাম এ ডক্টর বলছে এক্সপ্রেস আর ডিজায়ার অর পসিবিলিটি, মডাল ভার্ব লাইক ক্যান, হ্যাঁ, শুড অর উড, কুড বি ইউজড ফর ভেরিয়েশনস বেসড অন কনটেক্সট। প্যাসিভ ভয়েসে ব্যবহার করা হয়েছে কি? ম্যানি রুলস আর ফলোড, অনেক নিয়ম অনুসরণ করা হয়। টু এমফাসাইজ দ্য অ্যাকশন রেদার দ্যান দ্য ডুয়ার, অর্থাৎ যে করে তার থেকে, কর্তার থেকে কর্মকে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে, এই জন্য এটাকে বলা হচ্ছে কর্মবাচ্য। প্যাসিভ ভয়েস, হ্যাঁ, অ্যাক্টিভ মুড আর প্যাসিভ মুড, অ্যাক্টিভ মানে হচ্ছে কর্তৃবাচ্য, আর প্যাসিভ মুড মানে হচ্ছে, প্যাসিভ ভয়েস মানে হচ্ছে কর্মবাচ্য। মেনি রুলস আর ফলোড, অনেক নিয়ম মেনে চলা হয়। কে মেনে চলে? আপনি, না আমি, না কারো নাম? কোনো কিছু দেওয়া নেই, কর্তা দেওয়া নেই। খাবারটি খাওয়া হয়, ফুটবল খেলা হয়, গরিবদেরকে সাহায্য করা হয়, শীত উপলক্ষে গরিবদেরকে কম্বল বিতরণ করা হচ্ছে। এখানে ইংরেজি শেখানো হচ্ছে, সোহাগস ইংলিশ কেয়ারে ভালো ইংরেজি শেখানো হয়। কে শেখায়? কারণ নাম কিন্তু এখানে বলা হয়নি। তাহলে এই প্যাসিভ মুডের ব্যবহারটা আমাদেরকে খুব ভালো করে দেখতে হবে। দেখেন, এই যে প্যাসেজ ট্রান্সলেশন, এর পাশাপাশি আমরা যারা খুবই দুর্বল তাদের জন্য আমি আপনাদের এই শীটটা দিয়েছিলাম, বলেছিলাম এখান থেকে স্টেপ বাই স্টেপ আপনারা একটু পড়বেন। এখানে কেউ কি করেছেন এই বাক্যগুলো? হোমওয়ার্ক করতে হবে। হোমওয়ার্ক না করলে শুধু টিচার কিন্তু আপনাকে যতই ভালো পড়াক না কেন এটা শেখাতে পারবে না। আপনাকে নিজে থেকে উদ্যোগী হতে হবে। রনি স্কুলে যায়নি, তুমি ভাত খেয়েছিলে। আমরা এই সহজ সেন্টেন্সগুলো যদি পারি, তাহলে কিন্তু আমরা এখানে একটু কঠিন যে সেন্টেন্সগুলো, এগুলো আমরা পারবো। তো আমাদেরকে প্রথমে ধাপে ধাপে উঠতে হবে। তারপর রয়েছেন এখানে আখি আক্তার, প্লিজ পড়তে পারবেন? একটু আনমিউট করেন তো, আখি আক্তার। Yes, sir. আচ্ছা, এই বাক্যগুলো একটু বলবেন। রনি স্কুলে যায়নি, পরপর পড়ে যাবেন, বাংলা বলবেন, ইংলিশ বলবেন। রনি স্কুলে যায় নাই। রনি ডিড নট গো টু স্কুল। ডিড নট কে তুমি আমরা কিন্তু শর্ট ফর্মে ডিডন্ট বলবো, ডিডন্ট বলবো, হ্যাঁ। আমরা, কারণ আপনি যখন আমেরিকাতে দেখবেন, আমেরিকান ফলোয়ার হবেন, আমেরিকার কারোর সাথে কথা বলবেন, তারা প্রচুর পরিমাণে কন্ট্রাকশন, শর্ট ফর্ম ব্যবহার করে। তারপর বলেন, তুমি ভাত খেয়েছিলে, তুমি ভাত খেয়েছিলে। ইউ অ্যাট রাইস। ইউ এট তারা রাইস, থ্যাংক ইউ, হ্যাঁ, তারা খেলেছিল। ফুটবল খেলেছিল।
হ্যাঁ, তিনি গান গেয়েছিল। লাবণী স্যাং আ সং। সং। বাবা আমাকে ভালো উপদেশ দিয়েছিলেন। মাই ফাদার গেভ মি সাম গুড অ্যাডভাইস। হ্যাঁ, এখানে মাই ফাদার না, ফাদার গেভ মি সাম বা ফাদার গেভ মি গুড অ্যাডভাইস। হ্যাঁ, সে গ্লাসটি ভেঙেছিল। হি ব্রোক দ্য গ্লাস। ইয়েস, হি ব্রোক দ্য গ্লাস। যদি বলা হয় সে গ্লাসটি ভাঙেনি, সে গ্লাসটি ভাঙেনি, হি ডিডন্ট ব্রোক দ্য গ্লাস। হি ডিডেন্ট ব্রোক হবে না, এই ডিড যখন দিবেন, হ্যাঁ, এই ভুলগুলো আমাদেরকে অল্প অল্প করে সংশোধন করতে হবে। হি ডিডন্ট ব্রেক দ্য গ্লাস। ডিড বা ডিড নট ব্যবহার করলে পরের ভার্ব ফর্মটি বেস ফর্মে ফিরে আসবে। আমি দুধ পান করেছিলাম। হ্যাঁ, আমি দুধ পান করেছিলাম। I drank milk. আই ড্র্যাঙ্ক মিল্ক। বিড়ালটি ইঁদুর মেরেছিল। The cat killed the র্যাট। দ্য ক্যাট কিল্ড দ্য র্যাট। নানি একটি গল্প বলেছিলেন। he sorry, grandmother হ্যাঁ, told us a story. স্টোরি। গ্র্যান্ডমাদার টোল্ড আ স্টোরি। এইটাকে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলি, নানি একটি গল্প বলিতেছিলেন, তখন কি হবে? Grandmother was telling a story. স্টোরি। মা পিঠা তৈরি করেছিল, কি হবে? Mother made কেক। pizza. পিঠা, হ্যাঁ, Cake. কেক। সে একটি চিঠি লিখেছিল। সে একটি চিঠি লিখেছিল। হি রোট আ লেটার। সে একটা চিঠি লিখেছিল। এইটাকে যদি বলা হয় সে কি একটা চিঠি লিখেছিল, Did he write a letter? ডিড হি রাইট আ লেটার? সে কি একটা চিঠি লেখেনি? Didn't he write a letter? সে কেন একটা চিঠি লিখেছিল? Why did he write a letter? হোয়াই ডিড হি রাইট এ লেটার? সে কেন একটা চিঠি লেখেনি? Why didn't he write a letter? হোয়াই ডিডেন্ট হি রাইট এ লেটার? সে কোথায় একটা চিঠি লিখেছিল? Where did the letter? হোয়ার ডিড হি রাইট এ লেটার? সে কেন একটা চিঠি লিখেছিল? Why did he write a letter? সে কেন একটা চিঠি লেখেনি? Why didn't he write a letter? সে কবে একটি চিঠি লিখেছিল, বা সে কখন একটা চিঠি লিখেছিল? হোয়েন। হ্যাঁ, হোয়েন ডিড হি। সে কতবার একটি চিঠি লিখেছিল? When did he write a letter? হাউ অফেন ডিড হি রাইট এ লেটার। দেখেন, একটা বাক্য নিয়েছিলাম, সে একটা চিঠি লিখেছিল। কি বলেছি? সে একটা চিঠি লিখেছিল। এই বাক্য থেকে আমি কতগুলো বাক্য তৈরি করে ফেললাম। হুম তাহলে এইভাবে আমাদেরকে এই পরিবর্তনটা শিখতে হবে। আমি প্রত্যেকটা ব্যাচে আপনাদেরকে এইটা বুঝাতে চাই যে এই পরিবর্তনটা, একটা বাক্য নিয়েছি, সে একটা চিঠি লিখেছিল, এইখান থেকে আপনাকে অনেক বাক্য তৈরি করতে হবে। এটাকে বলা হচ্ছে ম্যাজিক সিস্টেম। আপনি যদি একটা ভার্ব দিয়ে অনেকগুলো বাক্য তৈরি করতে পারেন, প্রত্যেকটা ভার্ব, আপনি যদি 1000 ভার্ব জানেন, একটা ভার্ব দিয়ে 30টা বাক্য করলেন, 1000 ভার্ব থেকে 30,000 বাক্য তৈরি করা যায়। মজার বিষয় হচ্ছে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা 30,000 বাক্য ব্যবহার করি না। প্রতিদিন কিন্তু দেখবেন, আপনার যখন সকালে ক্ষুধা পেয়েছে, আপনি বলছেন যে প্লিজ গিভ মি সাম ফুড, আই এম হাংরি। দুপুরবেলা একই কথা বলছেন, রাতে একই কথা বলছেন। আপনি ফোন করে একজনকে বলছেন আসসালামু আলাইকুম, সে আপনাকে উত্তর দিচ্ছে ওয়ালাইকুম আসসালাম। এই যে একই কথা আমরা কিন্তু বারবার ব্যবহার করি। তার অর্থ কি? আমরা সকাল থেকে রাত পর্যন্ত যে কথাগুলো বলি, এগুলা বেশি কথা নয়। মাত্র 3000 ওয়ার্ড যদি আপনি জানেন, মাত্র 3000, ডিকশনারিতে 70 থেকে 80,000 ওয়ার্ড থাকে, এর ভিতরে 3000 ওয়ার্ড জানলে আপনি স্পন্টেনিয়াসলি ইংলিশে কথা বলতে পারবেন। দেখেন, নেক্সটের একটা বাক্য, তুমি কি ভাত খেয়েছিলে? এটা কি হবে? নাম্বার 12। Rice? ডিড ইউ ইট রাইস? হ্যাঁ, আমি ভাত খেয়েছিলাম। কি হবে? Yes, I eat rice. ইয়েস আই এট রাইস। এট না এট বলবো। ইয়েস আই এট রাইস। হ্যাঁ, আমি ভাত খেয়েছিলাম। তুমি কি তাকে টাকা দিয়েছিলে? Did you give him money? তুমি কি বইটা কিনেছিলে? Did you buy the book? তুমি কি ঢাকায় গিয়েছিলে? Did you go to Dhaka? তারা কি ফুটবল খেলেছিল? Did they play football? সে কি জ্বরে ভুগেছিল? Did he সাফার ফ্রম ফিভার। সাফার ফ্রম ফিভার। বনি কি স্কুলে যায়নি? did Bonnie go to school?
হ্যাঁ, বনি কি স্কুলে যায়নি? ডিডেন্ট হবে, কি হবে? ডিডেন্ট হবে। হ্যাঁ, স্যার হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আপনি অনেক ভালো বলেছেন আখি আক্তার। স্যার না, এই নার্ভাসটা কেটে যাবে। দেখেন, আমি আপনাদেরকে বলি যে কথা বলতে হবে। যারা বড় বড় অনুষ্ঠান সঞ্চালক, অনুষ্ঠানে কথা বলে, বিভিন্ন কনফারেন্সে কথা বলে, একদিনে এটা হয় না। আপনি 10 জন মানুষের সামনে কথা বলতে গেলে আগে আপনাকে 2 জন মানুষের সামনে কথা বলার অভ্যাস গড়ে তুলতে হবে। এইভাবে কিন্তু আপনাকে এগোতে হবে ইংরেজি শেখার জার্নিটা। এখানে সত্য কথা বলেছেন যে আমি নার্ভাস ফিল করছিলাম। এই নার্ভাসনেস আপনার কেটে যাবে। আপনাকে কথা বলার প্র্যাকটিস করতে হবে। হুম। মৌসুমি, অপ্সরা, প্লিজ, ক্যান ইউ হেয়ার মি? হ্যাঁ, এই নেক্সটের বাক্যগুলো আপনাকে পড়তে হবে। তোমরা কি তাকে সাহায্য করনি? তোমরা কি তাকে সাহায্য করনি? হুম। Didn't you help him? বালকটি কি পড়া শেখেনি? Didn't the boy learn হিজ লেসন্স, লার্ন হিজ লেসন্স। হ্যাঁ, তুমি কি? হুম। a book? ডক্টর মোহাম্মদ ইউনুস কি পেয়েছে? হ্যাঁ, What did ডক্টর মোহাম্মদ না, ইউনুস পেয়েছেন বলে দেখেন, টেন্সটা খেয়াল করবেন। পেয়েছেন বললে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স আপনাকে ধরে নিতে হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স ধরতে হবে। ইয়েস, হট হ্যাভ। ফুলগুলো কি লাল ছিল না? Didn't the flower রেড, 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 হ্যাঁ। ঔষধ খেয়েছিলেন? হুম। Did he uh, eat did he eat medicine? এখানে আপনি টেক কি মেডিসিন দিতে হবে। হ্যাঁ, এখানে ঔষধ খাওয়া হচ্ছে, টেক মেডিসিন দিলে বেশি ভালো হয়। হ্যাঁ, আপনি কি সেখানে গিয়েছিলেন? হুম। you go there? ডিড ইউ গো দেয়ার, আমরা কিন্তু এখানে ওয়েন্ট বলবো না, ডিড ইউ গো দেয়ার। সে কি আমটি খেয়েছিল? সে কি আমটি খেয়েছিল? Did he eat the mango? হ্যাঁ, ডিডের পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, তাহারা কি গিয়েছিল? তাহারা কি গিয়েছিল? ডিড দে গো? হ্যাঁ, Singing a song. হ্যাঁ। চাঁদ কিরণ দিতেছিল। Moon was shining. দ্য মুন ওয়াজ শাইনিং। তুমি ইংরেজি শিখছিলে। তুমি ইংরেজি শিখছিলে। You were learning English. সে নাচতেছিল না। She was not dancing. আমরা রেডিও শুনছিলাম। We were listening to radio. সে একটি রচনা লিখছিল। He was writing an essay. ছেলেগুলো গোলমাল করছিল। The boy were making quarrels. দ্য বয়েজ ওয়ার মেকিং কোয়ারেলস। হ্যাঁ, আচ্ছা, এইবার এগুলো একটু বলেন তো এখানে, যে আমরা ফুটবল খেলছিলাম। উই ওয়ার প্লেইং ফুটবল। আমরা ফুটবল খেলতেছিলাম। We were playing football. আমরা ফুটবল খেলতেছিলাম না। We were not playing football. আমরা কি ফুটবল খেলতেছিলাম? Were we playing football? আমরা কি ফুটবল খেলতেছিলাম না। Weren't we playing football? আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম? Where were we playing football? আমরা কোথায় ফুটবল খেলতেছিলাম না। Where were we not playing football? আমরা কেন ফুটবল খেলতেছিলাম? Where were we playing football? নো, হোয়াই দিতে হবে। হোয়াই ওয়ার উই প্লেইং ফুটবল। এখানে অক্সিলারি দেখেন, এই ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে, অক্সিলারি ভার্বটা দিতে হবে। হুম, এটা মনে রাখবেন। আচ্ছা, তারপর বলুন, আমরা কেন ফুটবল খেলতেছিলাম? হোয়াই ওয়ার উই প্লেইং ফুটবল। আমরা কেন ফুটবল খেলতেছিলাম না? Where not playing football? আমরা কখন ফুটবল খেলতেছিলাম? When were we playing football? আমরা কখন ফুটবল খেলতেছিলাম না। When were we playing football? আমরা কিভাবে ফুটবল খেলতেছিলাম। How were we playing football? আমরা কিভাবে ফুটবল খেলতেছিলাম না। How weren't we playing football? আমরা কতক্ষণ ধরে ফুটবল খেলতেছিলাম। স্যার এটা কি হবে? হ্যাঁ, এটা হবে হাউ লং। মনে রাখবেন, হাউ লং মানে হচ্ছে কতক্ষণ, আর 14 নাম্বারে রয়েছে কতবার, এটা হবে হাউ অফেন। তাহলে এবার বলে যান, হাউ লং ওয়ার উই প্লেইং ফুটবল। হাউ লং ওয়ার উই প্লেইং ফুটবল। Often we were playing football. নো, When শেষে এসে একটু ভুল বলেছেন। হাউ অফেন উই ওয়ার না, হাউ অফেন ওয়ার উই। হাউ অফেন ওয়ার উই।
অসংখ্য ধন্যবাদ। আপনি যে বাক্যগুলো বলেছেন প্রত্যেকটা বাক্য কারেক্ট হয়েছে। দেখেছেন, যারা নিয়মিত ক্লাস করে তারা কিন্তু অবশ্যই পারে। আচ্ছা, থ্যাংক ইউ। তবে আপনার যে অর্জন, আপনি দীর্ঘদিন আমার সঙ্গে লেগে রয়েছেন এবং এই যে ফসল, আপনার যে সোনালী ফসল, এটা দেখে আমি অভিভূত। আপনারা খেয়াল করেছেন, সে কিন্তু কোন ক্লাসে পড়ে যেন, ইন্টারমিডিয়েট বা 9-এ মনে হয়, সরি। তো এই বাক্যগুলো কিন্তু তৈরি করেছে খুব স্মুথলি, সুন্দরভাবে, নির্ভুলভাবে সে কিন্তু বলতে পেরেছে। আমি আরেকটু একটা লেসন দেখিয়ে এসে আবার কাউকে সুযোগ করে দিব, তোমরা বই পড়তে থাকবে, তোমরা বই পড়তে থাকবে না। তোমরা কি বই পড়তে থাকবে? একটা বিষয় মনে রাখবেন সবাই, আমরা বাঙালি, আমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে গেলে এই ট্রান্সলেশন মেথডে আমাদেরকে এগোতে হবে। এখানে যারা 90-এর দশকে এসএসসি পাশ করেছেন বা লেখাপড়া শিখেছেন, আপনাদের কিন্তু একটা পদ্ধতি ছিল জিটিএম মেথড, গ্রামার ট্রান্সলেশন মেথড। কমিউনিকেটিভ মেথডের থেকে এই মেথডটা বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যে কোনো বিষয়ের উপর ইংরেজিতে কথা বলবেন, ইংলিশে ফ্লুয়েন্টলি কথা বলতে চাইবেন, দেখবেন ওই বিষয়গুলো আপনার ব্রেনে আগে কেন জানি বাংলায় চলে আসে, তারপর কিন্তু এগুলো ইংলিশে আসবে। তো আমাদেরকে বাংলা থেকে ইংরেজিতে অনুবাদ করা শিখতে হবে। আমি ভাত খাবো, তারপর আমি স্কুলে যাব, স্কুলে গিয়ে আমার বন্ধুদের সাথে সাক্ষাৎ করব, তারপর আমি ক্লাসে যোগদান করব, তারপর আমি আমার ক্লাসগুলো মনোযোগ দিয়ে করব, বিকেলবেলা আমি বাড়ি ফিরে আসব, তারপর একটু বিশ্রাম নিয়ে মাঠে খেলতে যাব, সেখান থেকে এসে সন্ধ্যায় আবার পড়তে বসবো, রাতে ভাত খাবো, তারপর আমি টিভি দেখব, তারপর আমি বিশ্রাম নিব, তারপর আমি ঘুমাতে যাব। এই যে দেখেন, ডেইলি রুটিনের ছোট্ট একটা নমুনা দিলাম, এটা আমি দেখাবো আগামী ক্লাসে কিভাবে বাংলা থেকে ইংলিশে অনুবাদ করতে হয়। তো এই বিষয়গুলো যদি আমরা ভালোভাবে পারি, আমরা প্রত্যেকটা কথা বাংলা থেকে ইংলিশে ট্রান্সলেট করতে পারবো। তো সবাই ক্লাসে থাকবেন, আমি এই বিষয়গুলো আবারও আপনাদের সামনে দেখাবো। এখন আমি আপনাদের যে বিষয়টা, আরেকটা বিষয় ভুলে গিয়েছিলাম, এখানে এই পিডিএফটাতে অনেক প্রকার ট্রান্সলেশন দেওয়া আছে। আপনারা এইগুলো বাংলা দেখে দেখে, ইংরেজি না দেখে একটু করার চেষ্টা করবেন। দেখবেন আমি একটু আগে একটা করিয়েছি, আমার নাম রাজু, একটা প্যাসেজ দেখিয়েছি। এখন যেটা দেখাবো, আমরা প্রতিদিন সকালে স্কুলে যাই, উই গো টু স্কুল এভরি মর্নিং। স্কুলে পড়াশোনা করার পাশাপাশি আমরা খেলাধুলা করি। অ্যালং উইথ স্টাডিইং, পড়াশোনার পাশাপাশি উই অলসো প্লে গেমস, আমরা খেলাধুলা করি। শিক্ষকরা আমাদের সঠিক পথে চালিত করেন। টিচার্স গাইড আস ইন দ্য রাইট ডিরেকশন। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। দেখেন, এই যে বাক্যটা দেখিয়েছি, কি বললাম? আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। এটার ইংলিশ কি হবে? রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল। কারা নিয়ম মেনে চলে? ছাত্রছাত্রীরা, না বাইরের লোক, না শিক্ষকরা? কারো কথা উল্লেখ করা নাই। তাই এই বাক্যগুলো প্যাসিভ মুডে করতে হবে, কর্মবাচ্য, কর্মগুলো এখানে প্রাধান্য পাবে। আমাদের স্কুলে সব সময় নিয়ম মেনে চলা হয়। রুলস আর অলওয়েজ ফলোড ইন আওয়ার স্কুল। নিয়ম ভঙ্গ করলে শাস্তি দেওয়া হয়। তাহলে এইটুকের ইংলিশ কি হবে? যদি নিয়ম ভঙ্গ করা হয়, কি বললাম? যদি নিয়ম ভঙ্গ করা হয়, ইফ রুলস আর ব্রোকেন, পানিশমেন্টস আর গিভেন, পানিশমেন্ট দেওয়া হয়, শাস্তি দেওয়া হয়। ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। ইট ইজ হোপড দ্যাট, এটা আশা করা হয় যে, এভরিওয়ান উইল ওয়ার্ক, এভরিওয়ান উইল ওয়ার্ক ইন গুড প্রফেশন ইন দ্য ফিউচার। ভবিষ্যতে সবাই ভালো পেশায় কাজ করবে বলে আশা করা হয়। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। থ্রু গুড ডিডস সোসাইটি ক্যান বি ইমপ্রুভড। থ্রু গুড ডিডস সোসাইটি ক্যান বি ইমপ্রুভড। ভালো কাজের মাধ্যমে সমাজকে উন্নত করা সম্ভব। দেখেন, এই বাক্যগুলো খুবই সিম্পল, কিন্তু এই বাক্যগুলো আমাদেরকে তৈরি করতে গেলে অনেক কষ্ট করতে হয়। কেন? আমরা জানি না। একটু আগে একজন বলেছে অপ্সরা সে পড়েছে কত সুন্দরভাবে। আমরা যদি এগুলো শিখতে চাই, লেগে থাকতে হবে। এই সিকুয়েন্স অনুসারে যারা ক্লাস করবেন, অবশ্যই তারা ভালো কিছু করতে পারবেন। তো দেখেন, নেক্সটে যে বিষয়টা আমি আজকে আপনাদের জন্য দেখাতে চেয়েছিলাম, জাস্ট ওয়েট এ বিট। এই যে এই শীটটি আমি আজকে আপনাদেরকে দিব, পিডিএফটা। এখান থেকে আপনারা প্রতিদিন নিয়ম করে 10টা করে বাক্য পড়বেন, 10টা করে রুল পড়বেন। কারণ এই স্পোকেন রুলগুলা বা স্ট্রাকচারগুলা আমরা যদি প্র্যাকটিস করতে পারি, আমাদের প্রতিদিন কিন্তু একই নিয়ম কথা বলে স্ট্রাকচার শিখে কথা বলা যায় না।
এখানে আমাদেরকে বিভিন্ন ধরনের স্ট্রাকচার শিখতে হবে। কেন শিখতে হবে? কারণ একটা স্ট্রাকচারের ভিতরে কিন্তু আমরা সীমাবদ্ধ থাকতে পারি না। যেমন আমাদের একটা ব্যবহার রয়েছে নট অনলি বাট অলসো, নো সুনার হ্যাড, তারপর রয়েছে অ্যাজ ওয়েল অ্যাজ, তারপর একটা স্ট্রাকচার রয়েছে হাউ অ্যাবাউট, তারপর একটা স্ট্রাকচার রয়েছে ফিল লাইক। এই ভার্বগুলো বা এই স্ট্রাকচারগুলো আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। যেমন অ্যাজ ওয়েল অ্যাজ, এটার অর্থ হচ্ছে সেই সাথে, অথবা এটাও বা ওটাও। মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও। দ্য গার্ল ইজ বিউটিফুল অ্যাজ ওয়েল অ্যাজ ইন্টেলিজেন্ট। রাজু ফুটবলের সাথে ক্রিকেটও খেলতে পারে। রাজু ক্যান প্লে ফুটবল অ্যাজ ওয়েল অ্যাজ ক্রিকেট। সে সুন্দরী মেয়েও চায়, যৌতুকও চায়। হি ওয়ান্টস আ বিউটিফুল গার্ল অ্যাজ ওয়েল অ্যাজ ডাউরি। সে আমাকে আশ্রয় দিয়েছিল, সাথে খাদ্যও দিয়েছিল। হি গেভ মি শেল্টার অ্যাজ ওয়েল অ্যাজ ফুড। গাছ আমাদের ফলও দেয়, ছায়াও দেয়। ট্রি গিভস আস ফ্রুটস অ্যাজ ওয়েল অ্যাজ শেড। তাহলে এই বাক্যগুলো আমরা কিন্তু অ্যাজ ওয়েল অ্যাজ, কথা বলার ভিতরে এই বাক্যগুলো আমরা ব্যবহার করব। অ্যাজ ওয়েল অ্যাজ এর অর্থ হচ্ছে সেই সাথে, এটাও বা ওটাও। মেয়েটি সুন্দরী সেই সাথে বুদ্ধিমতীও। সে একজন ভালো শিক্ষক সেই সাথে ভালো লেখকও বটে। এখান থেকে প্রত্যেক দিন 10টা করে রুল পড়ে এই যে বাক্যগুলো, এখানে মাত্র 5টা 6টা বাক্য দিয়েছি, আরও 6টা বাক্য আপনাদেরকে তৈরি করতে হবে এই অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করে। কি ব্যবহার করে? অ্যাজ ওয়েল অ্যাজ ব্যবহার করে। এটা কিন্তু আপনাদের হোমওয়ার্ক থাকবে। এই 10টা স্ট্রাকচার দেখে দেখে মিনিমাম আপনাকে প্রত্যেকটা থেকে 5টা করে, বা আপনি 10টা স্ট্রাকচার থেকে 2টা করে নতুন বাক্য করবেন এখানে যেগুলো দেওয়া আছে এইগুলা বাদে। তাহলে 10টা স্ট্রাকচারে 20টা বাক্য তৈরি করা হবে। এইগুলো আমার হোয়াটসঅ্যাপে পাঠাবেন, আমার নাম্বারটা সবার কাছে দেওয়া আছে। আর আরেকটা পড়া থাকবে, হোমওয়ার্ক থাকবে, এই কনজুগেশন অফ ভার্ব। এখান থেকে মিনিমাম আপনাকে 50টা কনজুগেশন অফ ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে। যারা 50টা না পারবেন তাদের জন্য সর্বনিম্ন 30টা পড়তে হবে। এখানে প্রায় 200 ভার্ব ফর্ম দিয়েছি। এই 200 কনজুগেশন অফ ভার্ব, এগুলা কিন্তু আমাদের দৈনন্দিন জীবনে কথা বলতে গেলে প্রত্যেকটা ভার্ব আমাদের প্রয়োজন হয়। যেগুলা প্রয়োজন নাই সেগুলো এখানে দিয়ে বড় কোনো বোঝা তৈরি করা হয়নি। খুব ইম্পর্ট্যান্ট ভার্বগুলো এখানে দেওয়া দেওয়া হয়েছে। এই 2টা পড়া, 2টা হোমওয়ার্ক আপনাদের জন্য দেওয়া থাকলো। তো আরেকটা যে হোমওয়ার্ক সেটা হচ্ছে এই ব্যবহারগুলো, রুলগুলো একটু পড়বেন, এখান থেকে নতুন নতুন বাক্য করবেন। যেমন ফিল লাইক, ফিল লাইকের অর্থ হচ্ছে ইচ্ছা করা বা আকাঙ্ক্ষা করা। আমার খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং। আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক ইটিং বিরিয়ানি। আমার খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং। আমার বিরিয়ানি খেতে ইচ্ছা করছে না, আই ডোন্ট ফিল লাইক ইটিং বিরিয়ানি। তোমার কি খেতে ইচ্ছা করছে? ডু ইউ ফিল লাইক ইটিং? আমার কফি খেতে ইচ্ছা করছে, আই ফিল লাইক টেকিং আ কাপ অফ কফি। যেমন আপনি ক্লাস করতে করতে অনেক ক্লান্ত, ঘুমাতে ইচ্ছা করছে, তো আপনি যদি বলেন আমার এখন ঘুমাতে ইচ্ছা করছে, আমার এখন বেড়াতে যেতে ইচ্ছা করছে, আমার এখন বৃষ্টিতে ভিজতে ইচ্ছা করছে, এই যে ইচ্ছা করছে, এই ধরনের বাক্যগুলো এই ফিল লাইক দিয়ে করতে হবে। কি দিয়ে করতে হবে? ফিল লাইক। এরপর দেখেন, এরপর একটা স্ট্রাকচার, সেটা হচ্ছে কিপ। এর ব্যবহার কিপ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি দিতে হবে। কি দিতে হবে? কিপ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। যেমন দেখেন কিপ স্টেইং, কিপ স্টেইং মানে লেগে থাকো। বলছে কিপ স্টেইং, লেগে থাকো, তুমি জিতবে। ইউ উইল উইন। তাহলে লেগে থাকো এটা হচ্ছে প্রেজেন্ট ফর্মের একটা স্ট্রাকচার। আর আরেকটি স্ট্রাকচার রয়েছে তুমি জিতবে, এটা ফিউচারে। তাহলে কি হবে? ইউ উইল উইন। প্রত্যেকটা জায়গায় আগে আপনাদেরকে টেন্সটা ফলো করতে হবে। কি করতে হবে? এখানে একটা বাক্যে 2টা টেন্স চলে এসেছে। লেগে থাকো, তুমি জিতবে। কিপ স্টেইং, ইউ উইল উইন। হাসতে থাকো, তুমি সুখী হবে। কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি। কিপ স্মাইলিং, ইউ উইল বি হ্যাপি। একটা প্রেজেন্ট ফর্ম, একটা ফিউচার ফর্ম, একটা প্রেজেন্ট ফর্ম, একটা ফিউচার ফর্ম। এজন্য আমাদেরকে টেন্সটা সর্বদা, সর্বপ্রথম টেন্সটাকে আমরা গুরুত্ব দিয়ে শিখব। কেননা এই টেন্সের ব্যবহার দেখেন, আমরা একটা স্ট্রাকচার শিখতেছি, তার ভিতরে টেন্স চলে এসেছে। এই টেন্সটা আমাদেরকে ভালো করে শিখতে হবে। যারা টেন্সে অতি দুর্বল তাদের জন্য এই শীটটা তৈরি করা হয়েছে। দেখেন, একটা ভার্ব আমি চয়েস করে নিয়েছি, কুক। কুক মানে হচ্ছে রান্না করা। তাহলে কি হবে? আমি রান্না করি, আই কুক। আমি রান্না করি, আই কুক।
আমি এখানে কি রান্না করি, আই কুক রাইস, আই কুক কারি, আই কুক বিরিয়ানি, কোনো কিছু লিখবো না। সাবজেক্ট আর ভার্ব, 12টা টেন্স মাত্র 12 মিনিটেও তারও কম সময় শেখা সম্ভব। আমি রান্না করি, আই কুক। আমি রান্না করছি, করছি, খাচ্ছি, যাচ্ছি, অর্থাৎ বাংলা ক্রিয়ার শেষে তেসি তেসো থাকলে সেগুলা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। আমি রান্না করছি, আই অ্যাম কুকিং। আমি রান্না করছি, আই অ্যাম কুকিং। আমি রান্না করেছি, আমি রান্না করেছি কি হবে, আই হ্যাভ কুকড। আই হ্যাভ কুকড, আমি রান্না করেছি। আমি দুপুর থেকে রান্না করছি বা আমি 1 ঘন্টা ধরে রান্না করছি, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, আই হ্যাভ বিন কুকিং ফর 1 আওয়ার। আই হ্যাভ বিন কুকিং সিন্স নুন, সিন্স মর্নিং, সিন্স আফটারনুন। আমি সকাল থেকে রান্না করছি, আমি দুপুর থেকে রান্না করছি, আমি বিকাল থেকে রান্না করছি, আমি রান্না করেছিলাম বা আমি রান্না করলাম, একই কথা, পাস্ট ইনডেফিনিট। তখন এই যে দেখেন, আমি প্রথমে আপনাদেরকে কনজুগেশন অফ ভার্ব ফর্ম পড়িয়েছি, এই সেই কুক মানে রান্না করা, আর এর V2 বা ভার্বের টু ফর্ম বা পাস্ট ফর্ম আই কুকড, কুকের পরে ইডি যুক্ত করতে হচ্ছে। আমি রান্না করলাম বা আমি রান্না করেছিলাম, আই কুকড। আমি রান্না করছিলাম বা করিতেছিলাম, সাধু ভাষায় বললে করিতেছিলাম, চলিত রূপে বললে করছিলাম, আই ওয়াজ কুকিং, আই ওয়াজ কুকিং। আমি রান্না করেছিলাম, আই হ্যাড কুকড, আই হ্যাড কুকড, আমি রান্না করেছিলাম। আমি বিকেল থেকে রান্না করছিলাম, আই হ্যাড বিন কুকিং সিন্স আফটারনুন, আই হ্যাড বিন কুকিং সিন্স আফটারনুন। আমি রান্না করব, আই উইল কুক। আমি কিন্তু সেই একটা ভার্ব দিয়েই আপনাদের সুবিধার জন্য দেখাচ্ছি। আমি রান্না করব, আই উইল কুক। আমি রান্না করতে থাকবো, আই উইল বি কুকিং। আমি ভাত খেতে থাকবো, আই উইল বি ইটিং রাইস। আমি ফুটবল খেলতে থাকবো, আই উইল বি প্লেয়িং ফুটবল। আমি চিঠিখানা লিখতে থাকবো, আই উইল বি রাইটিং দ্য লেটার। আমি রান্না করে ফেলবো, আই উইল হ্যাভ কুকড, আই উইল হ্যাভ কুকড, আমি রান্না করে ফেলবো। আমি বিকেল থেকে রান্না করতে থাকবো, আমি বিকেল থেকে রান্না করতে থাকবো, আই উইল হ্যাভ বিন কুকিং সিন্স আফটারনুন। দেখেন, তাহলে এখানে আমি এই জায়গাটাতে কেন দেখালাম, আমরা যে ভার্ব যে স্ট্রাকচার দেখছিলাম, সেখানে কিন্তু একটা প্রেজেন্ট ফর্ম, একটা ফিউচার ফর্ম। কিপ স্টেইং, লেগে থাকো, তুমি জিতবে, তুমি সুখী হবে, তুমি জিতবে, তুমি সুখী হবে, তুমি একটা ভালো চাকরি পাবে, লেগে থাকো, তুমি একটা ভালো চাকরি পাবে। তাহলে এইটা কিপ প্লাস ভার্বের সঙ্গে আইএনজি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, এনি ফর্ম প্লাস এক্সটেনশন। এরপর একটা রুল, এটা দিয়ে আরো কয়েকটা বাক্য রয়েছে। নামাজ পড়তে থাকো, সকল সমস্যার সমাধান পাবে। চেষ্টা করতে থাকো, তুমি তোমার লক্ষ্য অর্জন করতে পারবে। অনুশীলন করতে থাকো, তুমি ইংরেজিতে অনর্গল কথা বলতে পারবে। এই যে একটা স্ট্রাকচার, খুব ইম্পর্ট্যান্ট। এরপর নেক্সট যে স্ট্রাকচার রয়েছে সেটা হচ্ছে ইউজ টু, অর্থাৎ করতাম, যেতাম, খেতাম। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল। অতীতকালের নিয়মিত কোনো অভ্যাস ছিল, এখন আর আপনার এটা নাই, এটা বোঝাতে গেলে ইউজ টু ব্যবহার করতে হয়। সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন। আমি কানাডায় বাস করতাম, আপনি দেশে চলে এসেছেন, কাউকে বলছেন যে আমি কানাডায় বাস করতাম, এখন আর করি না, আই ইউজড টু লিভ ইন কানাডা। আমি শাকসবজি পছন্দ করতাম, আই ইউজ টু লাইক ভেজিটেবলস। আমি পবিত্র কোরআন তেলাওয়াত করতাম, আই ইউজ টু রিসাইড দ্য হোলি কোরআন। আমি নদীতে গোসল করতাম, আই ইউজ টু বাথ ইন দ্য রিভার। তাহলে এই যে অতীতের নিয়মিত অভ্যাস, করতাম, যেতাম, এমনটি থাকলে অতীত অভ্যস্ততা বুঝালে সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। আমি এগুলো শুধু পড়িয়ে যাব না, আপনাদেরকে এগুলো পড়তে হবে, আপনাদের এগুলো করতে হবে। আমি বলেছি একটা হোমওয়ার্ক দিয়েছি, 10টা রুল এখান থেকে পড়বেন। 100-র মতো রুল রয়েছে, 10টা রুল থেকে পড়ে প্রত্যেকটা রুল থেকে 2টা করে নতুন বাক্য তৈরি করতে হবে। একটা রুল দেখেন, সাবজেক্টকে স্বাভাবিকভাবে হওয়ার কথা বা করার কথা, সেক্ষেত্রে সাপোজ টু ব্যবহার করতে হয়। সাবজেক্ট প্লাস অ্যাম, ইজ, আর, অজ, ওয়ার প্লাস সাপোজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। যেমন আমার তার সঙ্গে দেখা করার কথা, আম সাপোজ টু মিট উইথ হিম। আমার তোমাকে ফোন করার কথা ছিল বা তোমার আমাকে ফোন করার কথা ছিল, ইউ ওয়ার সাপোজ টু কল মি। তোমার কখন কাজটি করার কথা, হোয়েন আর ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। তোমার কিভাবে কাজটি করার কথা, হাউ আর ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক। তোমার কতবার কাজটি করার কথা, হাউ অফেন আর ইউ সাপোজ টু ডু দ্য ওয়ার্ক।
অর্থাৎ সাবজেক্টকে স্বাভাবিকভাবে কোনো কিছু করার কথা, সেক্ষেত্রে সাপোজ টু ব্যবহার করতে হয়। নাম্বার 8, রুল নাম্বার হ্যাভিং। হ্যাভিং, কোনো ব্যক্তির কোনো কিছু নিয়ে সমস্যা হচ্ছে এরূপ বুঝালে অথবা বাক্যের মধ্যে ইয়া বা ইয়ে উচ্চারিত হলে হ্যাভিং ব্যবহার করা হয়। ইয়া অথবা ইয়ে, যেমন আমার ঘুমের সমস্যা হচ্ছে, আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আমার বাইক নিয়ে সমস্যা হচ্ছে, কম্পিউটার শিখিয়ে আমি আমেরিকায় যাব। এই যে বাক্যগুলো, তাহলে কি বলছে যে আমার ল্যাপটপ নিয়ে সমস্যা হচ্ছে, আই অ্যাম হ্যাভিং প্রবলেম। দেখেন মূল স্ট্রাকচারটা হচ্ছে হ্যাভিং। আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ মাই ল্যাপটপ। আমি আমার বইটি নিয়ে সমস্যায় পড়েছি, আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ মাই আমি আমার বাইকটি নিয়ে সমস্যায় পড়েছি, আই অ্যাম হ্যাভিং প্রবলেম উইথ মাই বাইক। কম্পিউটার শিখিয়া আমি আমেরিকায় যাব, হ্যাভিং লার্নড কম্পিউটার। কম্পিউটার শিখিয়া আই উইল গো টু ইউএসএ। এই মাসের বেতন পেয়ে আমি একটা মোবাইল কিনবো, হ্যাভিং গট দ্য স্যালারি ইন দিস মান্থ আই উইল বাই আ মোবাইল ফোন। ঘরটা পরিষ্কার করে আমি তোমাকে কল করব, হ্যাভিং ক্লিন দ্য রুম আই উইল কল ইউ। তো এই স্ট্রাকচারগুলো আপনারা প্রত্যেকে 10টা করে পড়বেন, মাত্র 10টা করে। এই 10টা করে পড়লে কি হবে, নতুন নতুন বাক্য তৈরি করতে পারবেন। আপনি যদি শুধু টেন্স শেখেন, ভয়েস চেঞ্জ শেখেন, এর বাহিরে কিন্তু এই স্ট্রাকচারগুলো আমাদেরকে শিখতে হবে। প্রত্যেকটা স্ট্রাকচার খুব গুরুত্বপূর্ণ। দেখেন অনেকগুলো স্ট্রাকচার এখানে আপনাদের জন্য আমি দেখাতে চাচ্ছিলাম, কিন্তু আচ্ছা দেখেন কয়েকটা স্ট্রাকচার আমি আজকে একটু দেখাই, যে স্ট্রাকচারগুলো দিয়ে আমরা বাক্য তৈরি করতে পারি। ওকে, এই স্ট্রাকচারটা একটু দেখবেন। আচ্ছা, ক্যান দিয়ে আমরা মডাল ভার্বের একটা ছোট্ট স্ট্রাকচার দেখি। যেমন পার্সন এখানে চেঞ্জ হবে কিন্তু ভার্ব চেঞ্জ হবে না। যেমন আমি যেতে পারি, আই ক্যান গো। এই গোটাকে আমরা পরিবর্তন করব, কিন্তু সাবজেক্ট এবং এই ভার্বটা ঠিক থাকতে হবে। আমি একটু আগে একটা কথা বলেছিলাম যে পরিবর্তন করা আমাদেরকে শিখতে হবে। ভার্বের পরিবর্তন, সাবজেক্টের পরিবর্তন, অবজেক্টের পরিবর্তন বা এক্সটেনশনের পরিবর্তন। আমি যেতে পারি, তুমি যেতে পারো, সে যেতে পারে। তাহলে যখন বলবো আমি যেতে পারি, তখন কি হবে, আই ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। সে যেতে পারে, হি ক্যান গো। এইবার দেখেন কিভাবে বাক্য বড় করতে হয়। আমি যেতে পারি, আমি কোথায় যেতে পারি, আই ক্যান গো টু মার্কেট, আই ক্যান গো টু স্কুল, আই ক্যান গো টু ইউনিভার্সিটি, আই ক্যান গো টু মাই হোম। তাহলে এই যে জায়গাটা আই ক্যান গো, আমি যেতে পারি, এইটাকে যখন আমরা নেগেটিভ করব, তখন এই মডাল ভার্ব এরপরে শুধু নট বসিয়ে বাক্যটা নেগেটিভ করা যায়। আমি যেতে পারি, আই ক্যান গো। তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি যেতে পারো না, ইউ ক্যান্ট গো। তুমি কি যেতে পারো, ক্যান ইউ গো। তুমি কি যেতে পারো না, ক্যান্ট ইউ গো। ক্যান্ট ইউ গো। তুমি কি স্কুলে যেতে পারো না, ক্যান্ট ইউ গো টু স্কুল। তুমি কি বাজারে যেতে পারো না, ক্যান্ট ইউ গো টু মার্কেট। এরপর এই ক্যানকে পরিবর্তন করে আমরা এখানে একটা নতুন ভার্ব নিলাম। আজকে ক্লাসে শুরুতে বলেছি না যে ভার্ব ফর্ম মুখস্থ করতে হবে, কেন, আমি লিখতে পারি। তাহলে লেখা ইংরেজি কি, রাইট, আই ক্যান রাইট। তুমি লিখতে পারো, ইউ ক্যান রাইট। সে লিখতে পারে, হি ক্যান রাইট। আমি পড়তে পারি, আই ক্যান রিড। তুমি পড়তে পারো, ইউ ক্যান রিড। সে পড়তে পারে, হি ক্যান রিড। আমি আসতে পারি, আই ক্যান খাম। তুমি আসতে পারো, ইউ ক্যান খাম। সে আসতে পারে, হি ক্যান খাম। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে। সে খেলতে পারে, হি ক্যান প্লে। এখানে অবজেক্ট যুক্ত করে দেন। আমি খেলতে পারি, আই ক্যান প্লে। আমি ফুটবল খেলতে পারি, আই ক্যান প্লে ফুটবল। তুমি খেলতে পারো, ইউ ক্যান প্লে। তুমি ক্রিকেট খেলতে পারো, ইউ ক্যান প্লে ক্রিকেট। সে খেলতে পারে। আমরা কিন্তু এখানে একটা বিষয় লক্ষ্য করব, মডাল ভার্বের সঙ্গে বা পরবর্তী যে ভার্বের সঙ্গে কখনো এস বা ইয়েস বা অন্য কোনো কিছু যুক্ত করা যাবে না। এটা কিন্তু বেস ফর্মে থাকবে। কিন্তু এই বাক্যটাকে যদি বলতাম সে ফুটবল খেলে, তখন বাক্যটা হতো হি প্লেস ফুটবল। হি প্লেস ফুটবল। তো দেখেন এই যে বাক্যগুলো, এই বাক্যগুলোকে কিন্তু আমরা একবার অ্যাফার্মেটিভ করছি, সেখান থেকে নেগেটিভ করছি, সেখান থেকে নেগেটিভ ইন্টারোগেটিভ করছি, সেখান থেকে কি করছি, নেগেটিভ ইন্টারোগেটিভ করছি। যেমন এই যে ক্যান, ক্যানের পাস্ট ফর্ম কি দেওয়া যায়, কুড।
যদি বলা হয় তুমি যেতে পারো, ইউ ক্যান গো। তুমি যেতে পারতে, ইউ কুড গো। কি বললাম? ইউ কুড গো। দেখেন কত সহজে স্ট্রাকচার করা যায়। তুমি যেতে পারতে, ইউ কুড গো। এই গোটাকে পরিবর্তন করে আমি যে ভার্ব শিখতে বলেছি, কেন বলেছি? তুমি যেতে পারতে, ইউ কুড গো। তুমি খেতে পারতে, ইউ কুড ইট। তুমি লিখতে পারতে, ইউ কুড রাইট। তুমি ঘুমাতে পারতে, ইউ কুড স্লিপ। তুমি কথা বলতে পারতে, ইউ কুড স্পিক। তুমি ইংরেজিতে কথা বলতে পারতে, ইউ কুড স্পিক ইন ইংলিশ। এরপর দেখেন তুমি যেতে পারতে না, ইউ কুডেন্ট গো। কি হবে? ইউ কুডেন্ট গো। ইউ কুডেন্ট ইট, ইউ কুডেন্ট রাইট, ইউ কুডেন্ট স্লিপ, ইউ কুডেন্ট স্পিক। তুমি কি যেতে পারতে? কুড ইউ গো? তুমি কি যেতে পারতে? কুড ইউ গো? তুমি কি খেতে পারতে? কুড ইউ ইট? তুমি কি লিখতে পারতে? কুড ইউ রাইট? তুমি কি খেলতে পারতে? কুড ইউ প্লে? তুমি কি কথা বলতে পারতে? কুড ইউ স্পিক? তুমি কি ইংরেজিতে কথা বলতে পারতে? কুড ইউ স্পিক ইন ইংলিশ? তুমি কি যেতে পারতে না? কুডেন্ট ইউ গো? তুমি কি খেতে পারতে না? কুডেন্ট ইউ ইট? তুমি কি লিখতে পারতে না? কুডেন্ট ইউ রাইট? অল্প জেনে, অল্প পরিশ্রম করে কিভাবে আমরা বেশি শিখতে পারি, বেশি ইংরেজিতে কথা বলতে পারি, আমাদের প্রত্যেকের ইচ্ছা কিন্তু এটাই থাকে। আর এই ইচ্ছাটা বাস্তবায়ন করতে গেলে আমাদেরকে এই পদ্ধতিতে এগাতে হবে। এখানে একটা বাক্য তৈরি করেছি। কি বাক্যটা? হচ্ছে তুমি যেতে পারতে, ইউ কুড গো। এতটুকু আমার ঠিক থাকবে, ইউ কুড। শুধু এই ভার্বটা, গো এর পরিবর্তে আপনি যদি 200 ভার্ব জানেন, সেই 200 ভার্ব এখানে দিয়ে 200 বাক্য তৈরি করতে পারবেন অল্প সময়ের ভিতরে। তুমি যেতে পারতে, তুমি খেতে পারতে, তুমি লিখতে পারতে, তুমি খেলতে পারতে, তুমি ঘুমোতে পারতে। এইবার এখানে এই বারবার তুমি না বলে এখানে সাবজেক্ট পরিবর্তন করতে পারবেন। আমি যেতে পারতাম, আমরা যেতে পারতাম, করিম যেতে পারতো, রনি যেতে পারতো। দেখেছেন এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনটা আমাদেরকে শিখতে হবে। এটা একটু খেয়াল করবেন সবাই। তো নেক্সট এখানে আরো কিছু বিষয় আমি আপনাদেরকে দেখাবো। সবাই ক্লাসের শেষ পর্যন্ত থাকবেন। এখানে আরো কয়েকটা রুল রয়েছে। তো 1 থেকে 10 পর্যন্ত এই রুলগুলো আপনারা একটু শিখবেন প্লিজ। 1 থেকে 10 পর্যন্ত অনেক রুল আছে। দেখেন খুবই ইম্পর্ট্যান্ট একটা রুল রয়েছে, হার্ডলি। এর অর্থ হচ্ছে কদাচিৎ বা প্রায়ই না। হার্ডলির ভিতরে কিন্তু একটি নট কথাটা থাকে। হার্ডলি ব্যবহার করলে অতিরিক্ত কোনো নট ব্যবহার করার প্রয়োজন হয় না। আমি খুবই কম চা খাই, আই হার্ডলি টেক টি। আই হার্ডলি টেক টি। তুমি আমাকে খুবই কম ভালোবাসো, ইউ হার্ডলি লাভ মি। সে এখানে খুব কমই আসে, হি হার্ডলি কামস হেয়ার। এই যে বাক্যগুলো, এই বাক্যগুলো যে স্ট্রাকচার বা রুল আছে, এই রুলগুলো আপনারা একটু দেখবেন। এখানে অনেক রুল আছে, প্রত্যেকটা রুল দেখাতে গেলে অনেক সময় লাগবে। তবে প্রথম দিনে এই স্ট্রাকচার থেকে, এই পিডিএফ থেকে 10টা রুল আপনাদের পড়া দিলাম। এই 10টা রুল আপনারা একটু পড়ে রাখবেন। আর নেক্সট আমি এখন আপনাদেরকে আবার একটু ল্যাঙ্গুয়েজ ড্রিলটা করাতে চাই। যারা শেষের দিকে ক্লাসে রয়েছেন এবং রেইজ হ্যান্ড প্রেস করেছেন, এখান থেকে বলবেন সে একটি ছবি আঁকছে, সে একটি ছবি আঁকছে না। দেখেন ল্যাঙ্গুয়েজ ড্রিলটা আমি কেন করাই, কতটা আমরা টেন্স শিখতে পেরেছি, কতটা আমরা ভয়েস চেঞ্জ শিখতে পেরেছি, কতটা আমরা মডাল সেমি মডাল শিখতে পেরেছি, তার একটা প্রয়োগ ক্ষেত্র এখানে কিন্তু হয়। আপনি আসলে কতটা শিখতে পেরেছেন সেই বিষয়গুলো এখানে আপনি নিজে নিজে জাজ করতে পারবেন। তো একটু আগে যারা বলেছিলেন তার পরবর্তীতে যারা রয়েছেন প্লিজ রেইজ হ্যান্ড প্রেস করবেন এবং একজন একজন করে কথা বলবেন, তাহলে আমি ক্লাসটা কন্ডাক্ট করতে আমার সুবিধা হবে। মিথু মজুমদার, ক্যান ইউ হেয়ার মি? মোহাম্মদ শরীফুল ইসলাম। হ্যাঁ, আচ্ছা আপনি এই বাক্যগুলো একটু পড়বেন প্লিজ। এখান থেকে প্রত্যেকটা বাক্য বাংলায় একবার বলবেন, তার ইংলিশটা কি হবে সেটা একটু বলবেন প্লিজ। স্টার্ট নাও। না, আঁকিতে চেয়েছে না, আঁকিতেছে অথবা আঁকছে, এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কি হবে বলেন? He is drawing a picture. হ্যাঁ, তারপর সে একটি ছবি আঁকছে না। He isn't drawing a picture. সে কি একটি ছবি আঁকছে? সে কি একটি ছবি আঁকছে? Is he drawing a picture? সে কি একটি ছবি আঁকছে না? Isn't he drawing a picture? সে কখন একটি ছবি আঁকছে না?
সে কেন একটি ছবি আঁকছে? সে কেন একটি ছবি আঁকছে না? সে কিভাবে একটা ছবি আঁকছে? সে কিভাবে একটা ছবি আঁকছে না? Or isn't she drawing a picture? সে কোথায় একটা ছবি আঁকছে? সে কোথায় একটি ছবি আঁকছে না? সে কতক্ষণ ধরে একটি ছবি আঁকছে? From where? অথবা হাউ লং ইজ হি ড্রয়িং এ পিকচার, কতক্ষণ ধরে। হাউ লং আর হাউ অফেন মনে রাখবেন, হ্যাঁ। হাউ লং মানে কতক্ষণ ধরে, আর হাউ অফেন মানে হচ্ছে কতবার। হাউ অফেন শব্দের অর্থ হচ্ছে কতবার। হুম, এখান থেকে এই বাক্যগুলো আমাদেরকে তৈরি করে করে নতুন নতুন বাক্য তৈরি করা শিখতে হবে। যেমন আমি মডাল ভার্বের একটা ভার্ব দিয়ে যদি আপনাকে বলি শুড, শুড শব্দের অর্থ কি বলেন? উচিত। শুড শব্দের অর্থ কি হবে? উচিত। যদি বলা হয় আমার যাওয়া উচিত, কি হবে? আই শুড গো। তোমার যাওয়া উচিত, Go. তার যাওয়া উচিত, He should go. হি শুড গো। তোমার আসা উচিত, You should come. তোমার আসা উচিত নয়। You should. তোমার কি আসা উচিত? Should you come? তোমার কি আসা উচিত নয়? Shouldn't you come? হ্যাঁ, আমার আসা উচিত। না, আমার আসা উচিত না। কেন তোমার আসা উচিত? Should. কেন তোমার আসা উচিত নয়? Shouldn't you? এই কামকে বাদ দিয়ে যদি বলা হয় তোমার শেখা উচিত, ইউ শুড। You should. তোমার কেনা উচিত, You should buy. তোমার একটা মোবাইল কেনা উচিত। You should. তোমার পরিষ্কার করা উচিত, You should play. তোমার রুমটি পরিষ্কার করা উচিত। You should. তোমার রান্না করা উচিত, You should cook. তোমার সকালবেলায় রান্না করা উচিত। You should cook. তোমার যাওয়া উচিত, You should. তোমার বিশ্ববিদ্যালয়ে যাওয়া উচিত। You should go. তোমার বিশ্ববিদ্যালয়ে যাওয়া উচিত নয়। You should go. তোমার চালানো উচিত, You should drive. তোমার একটা গাড়ি চালানো উচিত। You should. তোমার একটা গাড়ি চালানো উচিত নয়। You shouldn't drive a car. থ্যাঙ্কস এ লট। অনেক অনেক ধন্যবাদ। দেখছেন প্র্যাকটিস করলে কি হয়। কেউ যদি এভাবে আমরা প্র্যাকটিস করি ওয়ান টু ওয়ান, কেন আমরা পারবো না বলেন? ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনারা যারা এখানে ক্লাসে রয়েছেন প্রায় 125 জন, সবাই দেখলেন কত সুন্দর। এবং সে কিন্তু অনেক দিন থেকে আমার সঙ্গে লেগে রয়েছে, ক্লাস করছে। এটা কিন্তু একবারে একদিনে সম্ভব হয় না। আর এভাবেই আমি প্রত্যেকটা ক্লাসে আপনাদেরকে প্র্যাকটিস করাবো। আর আমার যে দেখানো পদ্ধতি, আজকে যে পড়াগুলো দিলাম, এভাবে আপনারা প্রত্যেকটা ক্লাসের পড়াগুলো করবেন। এই রুলগুলো একটু মুখস্থ করবেন। দেখবেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনি নিজের উন্নতি নিজেই বুঝতে পারবেন। আর যেভাবে আমি পড়িয়েছি বা যা যা কিছু দেখিয়েছি, সোহাগ স্যারের নিজের লেখা বই, আজকেও প্রায় 3-4টা বই যারা অর্ডার করেছেন বইগুলো চলে গিয়েছে। এই স্পিক ইংলিশ উইথ সোনামুখ, এই বইটা কিন্তু ঠিক এভাবেই সাজানো হয়েছে। এভাবে আপনারা প্র্যাকটিস করবেন এবং এভাবে এই বই থেকে আমরা